আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি গিফট দিয়েই। তো ইন্ডিয়া থেকে আমার ভাই ঘুরে এসছে। তো আসার সময় আমাদের জন্য সবার জন্য এই টুকিটাকে কিছু নিয়ে আসছে। তো আমাদের বাগে যেটা এসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে গেলে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর একটা লাইক দিবেন তো অবশ্যই। আর একটা সুন্দর একটা কমেন্টস লিখে যাবেন। আপনাদের একটা কমেন্টস পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি এখানে আপনাদের অনেকটাই সময় ব্যয় হয়, আর লাইকটা দিলে তো আমি একটু উপকৃত হই, আমার ভিডিওগুলো অনেক কাছে পৌঁছে যায়। তো যাই হোক, এখানে কিন্তু দেখতেই পেলেন একটা ব্যাগ, এটা সিকিম থেকে এনেছে। তারপর হচ্ছে গিয়ে একটা টি ব্যাগ, এটা মানে চায়ের প্যাকেট আর কি, এটা দার্জিলিং থেকে এনেছে। আর হচ্ছে গিয়ে যে চকলেটস বিভিন্ন প্রকারের, তারপরে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, সম্প্রাপ্তি, সব কিছুই আমার ভাই, ছোটো ভাই, মানে ওর নাম তাজ, ও ইন্ডিয়া গিয়েছিল ঘুরতে, দার্জিলিং, সিকিম সহ অন্যান্য অনেক জায়গায় গিয়েছিল। তো সেখান থেকে টুকিটাকি কিছু কিছু নিয়ে আসছে। তো আমাদের জন্য এগুলো নিয়ে আসলো। আর এই ব্যাগটা তিতলিকে দিয়েছে। আর চাটা তো অবশ্যই আমাদের জন্য, আমরা সবাই চা খাবো তার জন্য। আর এই চকলেটসগুলো সবার জন্য নিয়ে আসছে। তো আমাদের ভাগে এটা পড়েছে, কারণ বাড়িতে গিয়েছিল, সবারটা সবাইকে ভাগ করে দিয়ে আমাদেরটা আমাদের জন্য নিয়ে আসছে। তো ছোটো ভাইয়ের হাতের গিফট পেয়ে তো সব মানে খুবই ভালো লাগতেছে। আর আমার বাচ্চারা তো খুব মজাই পেলো মামার হাতের, যদি ওকে কেউই মামা ডাকে না বা চাচা ডাকে না, যেমন বাড়িতে বাচ্চারাও নাম ধরেই ডাকে, আর আমার বাচ্চারাও নাম ধরেই ডাকে, তাজ বলে ডাকে আর কি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম দুইটা পুডিং বানিয়েছিলাম। তো একটা তো আমরা আগেই খেয়ে নিয়েছি। তো আমার ভাই যেহেতু আসছে আর দুপুরবেলা খুব গরম ছিল, তো ভাবলাম যে এই পুডিংটা যেহেতু আছেই, তো সেটা মোল্ড আউট করে নেই। তারপরে করে নিলাম, তাকেও দিলাম খেতে। আর আমার বাচ্চারাও খেয়ে নিয়েছিল। আর আমি তো রোজাই ছিলাম, তার জন্য আমার আর খাওয়া হয় না, অবশ্যই আমি সন্ধ্যায় খেয়ে নিয়েছি। তারপরে তো সেদিন আর ভিডিও করিনি। আর আজ সকালবেলা তো আমার ভাই এবার চলে যাবে ঢাকায়। তো নাস্তাটাও বানাতে হবে, যদিও আমি রোজা, আর রোজা থাকলে আমি একটু দেরি ঘুম থেকে উঠি। আর এটা আমার সকালের ঘুমটা আমার কাছে খুবই মধুর লাগে আর কি। তো আমি এক চুলায় ভাজি বসিয়ে দিয়েছি, একটু স্কোয়ার করে কেটেছি আলুগুলোকে, যেটাকে আমার মেয়ে বক্স ভাজি বলে আর কি। তো তাজেরও সেটাই পছন্দ, তো ওর জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি। আর একসাথে এক পাশে আমি রুটি বেলতেছি, আর এক পাশে সেঁকতেছি, আর ওই যে ভাজিটাও হচ্ছে। তো ওকে দিয়ে ও আর চা খায় না, ওকে দিয়ে তারপরে আবার মানে আমাদের মানে মাইন, তিতলি, তার বাবার জন্য আবার রেডি করতে হবে রুটিটা। অনেক দিন পরে রুটি বেলতেছি সকালবেলা। আর এই নাস্তাটা অবশ্য সকালবেলা অনেক দিন হলো খাওয়া হয় না আর কি বাসায়। তো তারপরে তো তিতলি আবার প্রাইভেটে পড়তে গিয়েছিল, তো তিতলি একটু লেটে এসেছে। ওর মাইন আর মাইনের বাবার নাস্তাটা অবশ্য ফাঁকে দিয়ে দিয়েছি। তো আমি ওনাদেরকে দিতে দিতে আবার তিতলি চলে আসছে। তো ওর জন্য দুইটা রুটি নিলাম, আর ওই যে ভাজিটা নিলাম। তো ওকে দিয়ে দিচ্ছি এই যে প্লেটে করে। আর বাকি তিনটা রুটি আছে, সেগুলো আমি একটু হালকা ছেঁকে ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আর অনেক দিন পরে রুটি বেললাম, তার জন্য নাকি বুঝতেছি না, রুটিগুলো আমার বিভিন্ন দেশের মানচিত্র হয়ে গিয়েছিল, আর গোল গোল হচ্ছিল না আর কি, না কাইটা করতে একটু ঝামেলা হয়েছিল, ঠিক বুঝতেছি না। তো রুটি বানানো শেষ করে চলে আসলাম ঘর গোছাগুছির কাজে। দেখেন কি পরিমাণ বালু পড়েছে, যদিও রাতের বেলাও আবার একটু মোচা হয়, একেবারে মানে কালো ফার্নিচার যেগুলো, সেগুলোর মধ্যে অবশ্য বেশি বোঝা যায়। তো গাছেও পানি দিতে হবে। আর ঘরে এখন মোটামুটি কিছু কিছু গাছ আছে, তো সেগুলোতে পানি দেবো। আর এই যে বালি টালি সব পরিষ্কার করে বিছানা টিছানা সব গুছিয়ে গেছি, আমি আবারও চলে যাব রান্না করে। আর সেটা অবশ্য অফ ক্যামেরায় করে নিয়েছি, আর সেটা আর দেখাচ্ছি না আপনাদেরকে। তাই তো মোছামুছির কাজটা শুরু করে দেই, আর আপনারাও দেখতে থাকুন। জানি না এই পর্যন্ত কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ লাইকটা না দিয়ে থাকলে এখন লাইকটা দিয়ে দেন। আপনার ওই যে বললাম, একটা লাইক আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে। তো বাচ্চাদের আবদার হচ্ছে চিংড়ি পোলাও রান্না করার জন্য, আর মেয়ে বলতেছে যে একটু ডিমের কোরমাও রান্না করো। তো তার জন্যই আমি সব রেডি করে নিয়ে এসেছি। শসা লাগবে, শসাটাও কেটে মানে ছিলে নিয়েছি, পোস্তদানা, 3 প্রকারের বাদাম, কিশমিশ ভিজিয়ে রেখেছি, টক দই ঘরেই তৈরি করে নিলাম মানে ভিনেগার দিয়ে। তারপর হচ্ছে আলু বোখারা, তারপর আলু কেটে নিয়েছিলাম, তারপরে চিংড়ি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ডিম সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছি, সব কিছুই রেডি। একবার আস্তে আস্তে আমি কাজগুলো করে নেব। তো একটু পেঁয়াজের বেরেস্তা লাগবে তার জন্য। আর গ্রেভিটা তৈরি করতেও কিন্তু ওই যে বাদাম টাদাম পেস্ট করবো, তার সাথেও পেঁয়াজের বেরেস্তা দেবো, তার জন্য আমি অনেকটাই পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পরে অবশ্য রান্নাটা হয়ে গেলে উপর থেকে আবার একটু বেরেস্তাও দিয়ে দিতে পারবো।
আর রান্নাঘরে যে পরিমাণ গরম পড়তেছে, তাছাড়া আমি আবার রোজা, আর গত রাতে বা সেহরির টাইমে আমি কিন্তু মানে একটু লেট করে উঠে ফেলেছি, তাড়াতাড়ি করে কেবল স্যালাইন মানে ট্যাং, তারপরে লবণ, চিনি, ইসবগুলের বসি সব একসাথে মিক্স করে তারপরে আমি অবশ্য খেয়ে নিয়েছিলাম তাড়াহুড়ো করে, আর ওষুধটা কেবল খেয়ে নিয়েছি। চাও খাওয়া হয় না, এতটাই কম সময় ছিল। মানে অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মটা কখন অফ করেছি ঠিক বুঝতে পারি নাই। তো তার জন্যই আমার গরমও লাগতেছিল, আর রান্নাঘরেও আজকে রান্নার একটু ঝামেলাই। আর রান্না করতে এসে দেখি আবার মশলা নাই, সেটাও করতে হয়েছে। মানে একের ভিতরে যে কি ঝামেলা হয়ে গেল আমি বুঝতে পারতেছি না, রান্নাঘর থেকে মানে যেন আমাকে ছাড়তেছেই না এমন অবস্থা আর কি। তো এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি ওই তেলটাই আবার একটা ছোট্ট কড়াইতে দিয়ে দিলাম, আর যে মানে গ্রেভিটা কী বলে ব্লেন্ড করে নিয়েছিলাম বাদাম, কিশমিশ, টক দই, পেঁয়াজ, তারপরে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর বাকি অর্ধেকটা অবশ্যই আমি যে চিংড়ি পোলাও রান্না করব সেটাতে দেবো তার জন্যে। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। তারপরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিই। আর আমার টমেটো কেচাপটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি অবশ্যই দেই নাই। আর দিলে ভালো হবে, আর না দিলেও অত মন্দ হয় নাই, খেতে খারাপ লাগে না, ভালোই লেগেছিল। তো এই তো তারপরে ডিমগুলো আরেক চুলায় ভেজে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেব। আর এদিকে ওই যে বললাম আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছে, বা এই মশলাটা অবশ্যই এমনভাবে তৈরি করেছি, কেউ যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে আমি এক মশলা দিয়ে মানে সব ধরনের রেসিপি করতে পারি। যেমন বিরিয়ানি বলেন, গরম মশলা বা তেহেরি, সব কিছুতেই, কোরমা, সব কিছুতেই একই মশলা আমি ব্যবহার করতে পারি। আর কিভাবে এই মশলাটা তৈরি করলাম সেটা দেখতে চাইলে বা আপনাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন। তারপরে এই যে দেখেন ডিমটা ভাজার পরে ওই প্যানের মধ্যে আমি যেতে একটু তেল দিয়েছি, তারপরে ওই যে ব্লেন্ড করা বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ সব কিছু আমি আবার এটাতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে যে জারটা ধুয়ে আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভাবছিলাম যে এটার মধ্যে আমি চিংড়ি মাছটাকে মানে রান্না করে নেব আর কি। তো পরে দেখলাম যে এটার মধ্যে একেবারে খিচাখিচি হয়ে যাবে, তার জন্য আমি আবার যে পাতিলে পোলাওটা রান্না করব সেই পাতিলে দিয়ে দিলাম। তো এবার চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এ পর্যায়ে আপনারা চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে তুলেও নিতে পারেন, তবে আমি কিন্তু আজ তুলে নিই। আর এদিকে আমার গরম মশলাটা হয়ে গেল, একটু ঠান্ডা করার জন্য, যেহেতু ব্লেন্ড করেছি একটু তো গরম অবশ্যই হয়েছে, তো ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিলাম, তারপরে অবশ্য বয়ামে ঢুকিয়ে নেব। তো রান্নাও হচ্ছে, আবার ফাঁকে এই মশলাটাও আমাকে আবার জোগাড় করতে হয়েছে। আর এখান থেকে 2 চা চামচ আমি মশলা দিয়ে দিলাম। এটা অবশ্য আপনারা ওই যে বললাম বিরিয়ানির মধ্যেও রান্না করতে পারেন বা যে কোনো মাংসের মধ্যেও রান্না করতে পারেন। তারপরে আমি চিংড়ি মাছটা না তুলে দিয়ে সেটার সাথেই ফোলার চালটা দিয়ে দিলাম, আর তারপরে এটার মধ্যে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর এভাবে করলেও সমস্যা নাই, কারণ চিংড়ি মাছগুলো মানে তো একটু শক্ত মাছই, ওটা ভাঙার তো চান্স নাই, তার জন্যেই। আর যদি কেউ চান তাহলে হয়তো চিংড়ি মাছগুলো উপর থেকে তুলে নিয়ে তারপরে ওই গ্রেভির মধ্যে আপনারা ফোলার চালটা ভেজে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর যে পরিমাণ চাল তার ডাবল পানি দেই নাই কিন্তু আমি, কারণ আমার চিংড়ি মাছের সাথে একটু পানি ছিল, তার জন্য আমি তার থেকে একটু কমই দিয়েছি। তারপরে উপর থেকে একটু চিনি আর হচ্ছে গিয়ে একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম। তারপরে এই তো রান্না করে নিচ্ছি। আর এদিকে তো যে গরম পড়তেছে বলতেছি, আর ফ্রিজে আমার আম ছিল গতবারের কাঁচা পাকা আম আর কি, এই জন্যই দেখেন শরবতটার কালারটা একটু ওই ধরনেরই আসছে, হলদে কালার আসছে আর কি। তো সেটা আবার ব্লেন্ড করে নিলাম, বিট লবণ, চিনি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, তারপর হচ্ছে গিয়ে একটু লেবু চিপে দিয়েছি, তারপর ওনাদেরকে একটু খেতে দিলাম। আর এত গরম পড়তেছে কি আর বলবো, একটু ঠান্ডা শরবত টরবত যদি না খায় তাহলে কোনো উপায় নেই। আর এদিকে আমার মানে চিংড়ি পোলাওটা হয়ে যাচ্ছে, তারপর উপর থেকে একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর নেড়ে ছেড়ে রেখে দমে রেখে দিয়েছিলাম, তারপর আবারও একটু কতক্ষণ পর দমে রাখার পর আর কি আমি নেড়ে ছেড়ে দিলাম। তারপরে এই তো রেখে দিলাম। তারপরে টেবিলে অবশ্য সবগুলো খাবারে নিয়ে আসছি, এবার উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এই ফাঁকে কিন্তু আমি নামাজ, তারপর হচ্ছে গোসল, নামাজ সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। আবার এবারে ওনাদেরকে একটু খেতে দিয়ে আমাকে আবার একটু বিশ্রাম নিতে হবে, তার জন্য এই তো আমি খাবারটা ওনাদেরকে বেড়ে দেব। তো তিনজনেই কিন্তু এক্সাইটেড এই খাবারটা নিয়ে। তো আমার বাসায় এই নিয়ে 2 বার চিংড়ি পোলাওটা রান্না করা হয়, তাও অনেক দিন আগে আমি একবার চিংড়ি পোলাও রান্না করেছি, তখন অবশ্য আমি ব্লগিংও করি নাই তখন। তো সে বাচ্চারা তো জানেই এটার টেস্ট কেমন, আর বাচ্চাদের বাবা কিন্তু এভাবে খায় না, উনি চিংড়ি পোলাওটা খায় অন্যভাবে, যেমন নারকেলের দুধ দিয়ে পোলাওটা রান্না করা হয়, আর চিংড়ি মাছটাকে মালাইকারি করা হয় আর কি, নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়, তো ওইভাবে উনি খেয়েছেন।
তো বললাম যে এভাবে খেয়ে নিতে আর কি, মানে কেমন আর বলতে বলেছি। তো পরে বললো যে না খারাপ না, ভালোই। তো আরেকদিন বলতেছে যে ইলিশ পোলাও এভাবে করবো, খাবে কি না। তো বলতেছে ওটা কেমন লাগবে, উনি নাকি সেটাও খান নাই। তো যাই হোক, আসলে দেশের বাইরে থাকলে যা হয় আর কি, একজন প্রবাসী অনেক কিছু থেকে বঞ্চিত হয়। তো উনি কষ্ট করতেন আর আমরা ঠিকই খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।